Hey there, this is Jareen Khan. একটা গল্প শুনবেন? অধ্যায় ৭ এর বাকি অংশ। বাপ্পাদিত্য স্কুলে এসে হেডমাস্টারের রুমে উকি দেওয়ার পর, ভেতরে আসতে পারি স্যার? ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো রাইহান। হ্যাঁ বাপ্পাদিত্য, এসো। একজন মহিলাকে সঙ্গে নিয়ে ভেতরে ঢুকল বাপ্পাদিত্য। রাইহানের সামনে এসে দাঁড়িয়ে মহিলাটিকে দেখিয়ে সে বলল, স্যার, ওনার নাম সাহেরা বেগম। এর আগে যে দুইবার আমরা এই স্কুলে এসেছিলাম, ওই দুইবারই আমরা ওনাকে মিস করে গিয়েছিলাম। আজকে ওনার কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম স্যার। রাইহান কৌতূহলী দৃষ্টিতে তাকালো ভদ্রমহিলার দিকে। আপনি আপনার মেয়ের কাছ থেকে যা জেনেছেন স্যারকে খুলে বলুন। সাহেরা বেগম নামের ভদ্রমহিলা তাকালেন রাইহান সিদ্দিকীর দিকে। তারপর বলতে শুরু করলেন, স্যার, ঘটনাটা আমি আমার মেয়ের কাছে শুনেছি। আমার মেয়ের নাম তানিয়া, এই স্কুলে ক্লাস 3-তে পড়ে। ওকে প্রতিদিন স্কুলে আনা নেওয়া আমিই করি। কিন্তু যেদিন স্কুলে গণ্ডগোলটা হলো তার 2 দিন আগে থেকেই আমি খুব অসুস্থ ছিলাম। গত পরশুদিনের আগের দিন কিছুটা সুস্থ হয়েছি। এই কয়দিন তানিয়াকে স্কুলে আনা নেওয়া করেছে আমাদের বাসার কাজের মেয়েটা। ও তানিয়াকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাসায় চলে যেত, আবার ছুটির সময় হলে নিতে চলে আসতো। তো সেদিন গণ্ডগোলটা শুরু হওয়ার 25 থেকে 30 মিনিট আগে বাংলা টিচার হাওয়া ম্যাডাম নাকি স্কুলের কমন ওয়াশরুমের সামনে তানিয়াকে বেত দিয়ে খুব পেটাচ্ছিলেন। রাইহান বুঝতে পারছে না রানুর সঙ্গে এই ঘটনার কী সম্পর্ক। তবুও ভদ্রমহিলা এ পর্যন্ত এসে থামতেই সে জিজ্ঞেস করল, কেন পেটাচ্ছিলেন? আসলে স্যার, ভদ্রমহিলা একটু লজ্জা পেয়ে গেলেন যেন নিজের মেয়েকে নিয়ে। আমার মেয়ে ওই দিন হাওয়া ম্যাডামের ক্লাস ফাঁকি দিয়েছিল। ওই দিন ও হোমওয়ার্ক করে আনেনি, আর ছাত্রীরা হোমওয়ার্ক না করলে কিংবা পড়া না পারলে হাওয়া ম্যাডাম ক্লাসের মধ্যে দাঁড় করিয়ে খুব পেটান। আমার মেয়ে মূলত এই কারণেই ওই দিন ক্লাস না করে বাইরে বাইরে ঘুরছিল। আর ক্লাস শেষ হওয়ার পরে হাওয়া ম্যাডাম যখন ক্লাসরুম থেকে বেরিয়ে টিচার্স রুমের দিকে যাচ্ছিলেন, তখন ও ওয়াশরুমের পেছনে গিয়ে লুকিয়ে পড়েছিল। কিন্তু হাওয়া ম্যাডাম ওয়াশরুমের সামনে দিয়ে যাওয়ার সময় ওকে দেখে ফেলেছিলেন। আচ্ছা, তারপর? তারপর হাওয়া ম্যাডাম ওকে টেনে বের করে এনে গালিগালাজ করতে করতে যখন বেত দিয়ে পেটাতে শুরু করেছিলেন, ঠিক তখনই ওয়াশরুম থেকে বের হয়ে এসেছিলেন রানু। এবারে খানিকটা নড়েচড়ে বসল রাইহান সিদ্দিকী। সাহেরা বেগম বলে যাচ্ছেন, রানু দৌড়ে এসে হাওয়া ম্যাডামকে বাধা দিয়েছিলেন। তানিয়াকে ম্যাডামের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে উনি বলেছিলেন যে বাচ্চাদেরকে এভাবে মারধর করা ঠিক না। তারা কোনো ভুল করলে তাদেরকে বুঝিয়ে বলতে হয়। এতে নাকি ম্যাডাম আরও বেশি রেগে গিয়ে রীতিমতো শাসিয়েছিলেন ওই মহিলাকে। এরপর কি হয়েছিল? এরপরের ঘটনা তো জানি না স্যার, মাথা নেড়ে বললেন ভদ্রমহিলা। আসলে আমার মেয়ে ম্যাডামের কাছ থেকে ছাড়া পাওয়ার পরপরই ওখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। তাই এরপরে ওখানে কি হয়েছিল সেটা আর ও বলতে পারেনি। আই সি, গম্ভীর ভঙ্গিতে বলল রাইহান। তারপর তাকালো বাপ্পাদিত্যর দিকে। ওনার মেয়ে তানিয়ার সঙ্গে কথা বলেছ? জি না স্যার। সাহেরা বেগমকে দেখিয়ে রাইহান বলল, ওনার সঙ্গে গিয়ে ওনার মেয়ের স্টেটমেন্ট নাও। সেকেন্ড হ্যান্ড স্টেটমেন্টে হবে না, ফার্স্ট হ্যান্ড স্টেটমেন্ট দরকার। ওকে স্যার। ভদ্রমহিলাকে সঙ্গে নিয়ে বেরিয়ে এলো বাপ্পাদিত্য। আর ঠিক তারপরই দরজা ফাঁক করে ভেতরে ঢুকল বাদল। স্যার, সব শিক্ষকরা চলে এসেছেন। আচ্ছা, একজন একজন করে ভেতরে নিয়ে এসো। আর স্যার, বাদল আবার বলল, রাহাত আর সাজ্জাদের সবাইকে ইন্টারোগেট করা শেষ। ওরা নতুন তেমন কিছুই পায়নি স্যার। ঠিক আছে, ওদেরকে তাহলে বাইরে টিচারদের সঙ্গে থাকতে বলো। আর তুমি একজন একজন করে টিচারদেরকে ভেতরে নিয়ে এসো। ওকে স্যার। নিজের ঊর্ধ্বতন কর্মকর্তার হুকুম তামিল করতে শুরু করে দিল বাদল। প্রথমেই যাকে নিয়ে ভেতরে ঢুকল তিনি অল্প বয়সী হিজাব পরিহিত এক ভদ্রমহিলা। রাইহান তাকে নিজের পাশের চেয়ারটাতে বসতে বলল। ভদ্রমহিলা বসলেন। রাইহানও নিজের চেয়ারটা ঘুরিয়ে তার দিকে মুখ করে বসল। আপনার নাম? জানতে চাইল রাইহান। আরিফা বুলবুল। কতদিন হলো শিক্ষকতা করছেন? প্রায় 6 মাস। খানিকটা ভেবে উত্তর দিলেন অল্পবয়সী শিক্ষিকা। কোন সাবজেক্ট পড়ান আপনি? মর্নিং শিফটে ক্লাস 3 থেকে 5 পর্যন্ত সামাজিক বিজ্ঞান পড়াই।
আর ডে শিফটে ক্লাস 9 থেকে 10 পর্যন্ত গার্হস্থ্য অর্থনীতি পড়াই। রায়হান শুরুতেই প্রধান শিক্ষকের কাছ থেকে জেনেছে এই স্কুলে প্লে গ্রুপ থেকে 5ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হয় মর্নিং শিফটে, অর্থাৎ সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত, আর 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস হয় ডে শিফটে, অর্থাৎ বেলা 12টা থেকে বিকেল 5টা পর্যন্ত। এও জেনেছে যে শিক্ষক কম থাকায় এখানকার সব শিক্ষককে 2 শিফটেই ক্লাস নিতে হয়। বেশ, তা আরিফা বুলবুল ম্যাডাম, আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা কোন কেসের তদন্তে এসেছি? জি অফিসার, জানি। হ্যাঁ সূচক মাথা দোলালেন আরিফা বুলবুল। গত সপ্তাহের গণপিটুনির ঘটনার তদন্ত করছেন আপনারা? রায়হান বলল। আচ্ছা, সেদিনকার ওই ঘটনা ঘটার আগে রেহনুমা আক্তার রানুর সঙ্গে কি আপনার দেখা হয়েছিল একবারও? না অফিসার। ডানে বায়ে মাথা নাড়লেন শিক্ষিকা। আসলে সেদিন সাইমা ম্যাডাম ছুটিতে ছিলেন তো, তাই তার ক্লাসগুলো আমাকে নিতে হচ্ছিল। আমার নিজের সাবজেক্টের ক্লাস আর সাইমা ম্যাডামের সাবজেক্টের ক্লাস মিলিয়ে ব্যাক টু ব্যাক 5টা ক্লাস পড়ে গিয়েছিল। একটা ক্লাস থেকে বেরিয়েই ঢুকে যেতে হচ্ছিল আরেকটা ক্লাসে। তাই সেদিন আশেপাশে তাকানো তো দূরের কথা, দম ফেলারও ফুরসত পাচ্ছিলাম না আমি। গণ্ডগোলটা যখন শুরু হলো তখন আপনি কি করছিলেন? আরিফা একটু ভেবে বললেন, ওই সময়ে আমি ক্লাস 4-এর বি সেকশনের ইসলাম শিক্ষা ক্লাস নিচ্ছিলাম, যেটা মূলত সাইমা ম্যাডামের ক্লাস ছিল। ক্লাসের মাঝামাঝি সময়ে হঠাৎ শুনতে পেলাম চিৎকার চেঁচামেচির শব্দ। সেই শব্দ শুনে বাইরে বেরিয়ে এসে দেখি বিশাল গণ্ডগোল চলছে। সেই গণ্ডগোল আর চিৎকার চেঁচামেচির মধ্যে ছেলেধরা শব্দটা বারবার শোনা যাচ্ছিল দেখে অনুমান করেছিলাম কোনো ছেলেধরা হয়তো ধরা পড়েছে। পরে তো বের হলো আসলে কোনো ছেলেধরা না, বরং একজন নিরীহ মহিলাকে ছেলেধরা ভেবে পিটিয়েই মেরে ফেলেছে সবাই মিলে। হ্যাঁ, সেদিন এই ঘটনা ঘটার আগে স্কুল ক্যাম্পাসের ভেতরে কিংবা বাইরে কোথাও কারো মুখেই ছেলেধরা শব্দটা শুনেছেন, কিংবা এই রিলেটেড কোনো আলোচনা শুনেছেন? না, না বোধক উত্তর দিলেন আরিফা বুলবুল। পর মুহূর্তেই আবার বললেন, তবে হ্যাঁ, সেদিন পুলিশ রানু নামের ওই ভদ্রমহিলার ডেড বডি নিয়ে চলে যাওয়ার পরে যখন সবাই যার যার মতো এক এক দিকে চলে যাচ্ছিল, তখন আমিও টিচার্স রুমের দিকে যাচ্ছিলাম। ওদিকে যাওয়ার পথে আমাদের দুজন টিচারকে নিজেদের মধ্যে কথাবার্তা বলতে দেখেছিলাম। তাদেরকে পাশ কাটিয়ে যাওয়ার সময় যতটুকু শুনেছিলাম তা হচ্ছে, ওই ঘটনার প্রায় 8 ঘন্টা আগে নাকি আমাদের হাওয়া ম্যাডামের সঙ্গে রানু নামের সেই মহিলার খানিকটা বাগবিতণ্ডা হয়েছিল। ওই দুজন টিচারের নাম, একজনের নাম ফারাহ আহমেদ, আরেকজনের নাম শ্যামল দাস। আচ্ছা। গম্ভীর ভঙ্গিতে ডান হাতের তালু দিয়ে বার দুয়েক নিজের থুতনি ডলল রায়হান। তারপর মুখে হাসি ফুটিয়ে আরিফা বুলবুলের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে মিস, আপনি এখন আসতে পারেন। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন অফিসার, বলেই উঠে দাঁড়ালেন আরিফা। বাদলের দিকে তাকিয়ে রায়হান বলল, ওনাকে এগিয়ে দিয়ে এসো। ওকে স্যার। বাদল আরিফা বুলবুলকে সঙ্গে নিয়ে বেরিয়ে গেলে এতক্ষণ নীরব দর্শকের ভূমিকা পালন করে যাওয়া প্রধান শিক্ষক এরফান আহমেদ ভ্রুকুটি করে বললেন, আপনি ঠিক কী সন্দেহ করছেন বলুন তো অফিসার? এখনো পর্যন্ত আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার মতো কোনো জায়গায় আমরা পৌঁছাইনি হেডমাস্টার সাহেব, গম্ভীর কণ্ঠে বলল রায়হান। দেখি আগে কি খুঁড়তে কি বেরোয়। রায়হানের কথা শেষ না হতেই আরেকজন শিক্ষিকাকে নিয়ে ভেতরে প্রবেশ করল বাদল। যথারীতি তাকেও বসতে বলল রায়হান। সংক্ষেপে পরিচয় পর্ব সেরে নিল প্রথমেই। ভদ্রমহিলার নাম ফারাহ আহমেদ। 3 বছর ধরে এই স্কুলে শিক্ষকতা করছেন এবং 2 শিফটেই ইংরেজি পড়ান। আরিফা বুলবুল একেই শ্যামল দাস নামের আরেকজন শিক্ষকের সঙ্গে কথা বলতে দেখেছিলেন সেদিন। সেদিন রেহনুমা আক্তার রানুর সঙ্গে আপনাদের হাওয়া ম্যাডামের বাগবিতণ্ডার সময় আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? পরিচয় পর্ব শেষে রায়হানের প্রশ্ন। না অফিসার, আমি এই ঘটনা শ্যামলবাবুর কাছ থেকে শুনেছি। রায়হান বুঝল ইনি আরিফা বুলবুলের মতো নন, বেশ স্বল্পভাষী। সে আবার প্রশ্ন করল, আপনি তখন কোথায় ছিলেন? শ্যামল স্যার বলেছিলেন হাওয়া ম্যাডামের সাথে ওই মহিলার ঝামেলাটা হয়েছিল গণপিটুনির প্রায় 8 ঘন্টার মতো আগে, বললেন স্বল্পভাষী শিক্ষিকা। ওই সময়ে আমি ক্লাস 3 সেকশন বি এর ক্লাস শেষ করে ক্লাস 5 সেকশন এ তে ক্লাস নিতে যাচ্ছিলাম।
অথবা হয়তো ক্লাসে ঢুকেও গিয়েছিলাম। আর ক্লাস নিতে নিতেই শুনতে পেয়েছিলেন বাইরে গন্ডগোলের শব্দ, তাই না? হ্যাঁ। তখন কি করলেন? আমি তখন ক্লাসের স্টুডেন্টদেরকে সামলাতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। জবাব দিলেন ইংরেজি শিক্ষিকা। কারণ স্টুডেন্টরা উত্তেজিত হয়ে উঠেছিল। অনেকে প্রচণ্ড ভয়ও পেয়ে গিয়েছিল বাইরে থেকে আসা চিৎকার চেঁচামেচির শব্দ শুনে। আমি ক্লাসরুমের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ওদেরকে শান্ত করার চেষ্টা করছিলাম। রায়হান প্রসঙ্গ পাল্টালো। আচ্ছা, আপনি তো ৩ বছর ধরে এখানে শিক্ষকতা করছেন, তাই না? হ্যাঁ। আপনাদের স্কুলের সামনে যে সবজির দোকানটা, ওই দোকানের দোকানদার সবুজকে তো তাহলে অনেকবারই দেখেছেন আপনি। কেমন মনে হতো ছেলেটাকে? সবুজ তো বছরখানিক হলো ওই দোকানে বসা শুরু করেছিল। আগে বসতেন ওর বাবা। ফারাহ আহমেদ বলতে শুরু করলেন। তখন স্কুল ছুটির পর বাসায় ফেরার সময় প্রায়ই ওনার কাছ থেকে শাকসবজি কিনে নিয়ে যেতাম। বেশ ভালো লোক ছিলেন উনি। কিন্তু উনি মারা যাওয়ার পর যখন ওনার ছেলে সবুজ ওই দোকানে বসা শুরু করল, তখন থেকে আর ওই দোকান থেকে কিছু নিই না। কেন জানতে পারি? ভ্রু কোঁচকালো রায়হান। এতক্ষণ ধরে সোজাসাপটা কথা বলে যাওয়া ভদ্রমহিলা এবারে খানিকটা ইতস্তত করতে লাগলেন। খানিকক্ষণ ইতস্তত করে এক পর্যায়ে বললেন, আসলে আমরা সব ফিমেল টিচাররাই সবুজের দোকানটা এড়িয়ে চলতাম। এমনকি আমাদের ছাত্রীদেরকেও বলতাম সবুজকে এড়িয়ে চলতে, ও ডাকলে কাছে না যেতে। কারণ ওর চাহনিটা আমাদের কারোরই ভালো লাগতো না। ব্যাপারটা বুঝতে পারল রায়হান। এটাকে নারীদের একটা অদ্ভুত ক্ষমতাই বলা যায়। তারা প্রায়শই তাদের দিকে নিক্ষিপ্ত চাহনির আড়ালের চিন্তাভাবনা পড়তে পারে। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাকে। এখন আপনি আসতে পারেন। পরবর্তীতে আমাদের আরও ইনফরমেশনের প্রয়োজন হলে হয়তো আপনাকে আবার বিরক্ত করতে পারি। এনি টাইম, অফিসার, বলে উঠে দাঁড়ালেন ফারাহ আহমেদ। যথারীতি তাকে প্রধান শিক্ষকের কার্যালয়ের দরজা পর্যন্ত এগিয়ে দিল এতক্ষণ রায়হানের পেছনে চুপচাপ দাঁড়িয়ে সবকিছু শুনতে থাকা বাদল। তারপর সে সঙ্গে নিয়ে এলো একজন পুরুষ শিক্ষককে। ভদ্রলোকের নাম শ্যামল দাস। মর্নিং শিফটে সাধারণ গণিত পড়ান, আর ডে শিফটে পড়ান সাধারণ গণিত এবং নবম-দশম শ্রেণীর উচ্চতর গণিত। ২ বছর হলো এই স্কুলে শিক্ষকতা করছেন। রেহনুমা আক্তার রানুর সঙ্গে আপনাদের হাওয়া ম্যাডামের কথা কাটাকাটির সময়টাতে কি আপনি সেখানে উপস্থিত ছিলেন? পরিচয় পর্বের পরে রায়হানের প্রশ্ন। শ্যামল দাস জবাবে বললেন, না অফিসার, সে সময় আমি টিচার্স রুমে ছিলাম। হাওয়া ম্যাডাম ক্লাস 3 সেকশন এ এর বাংলা ক্লাস নেওয়া শেষ করে যখন টিচার্স রুমে ফিরলেন, দেখলাম উনি বেশ রেগে আছেন। আমি প্রথম তাকে জিজ্ঞাসা করেছিলাম যে কি হয়েছে। তখনই উনি ঘটনাটা বললেন। এক্স্যাক্টলি কি বলেছিলেন? বলেছিলেন যে, শ্যামল দাস বলতে লাগলেন, এক ছাত্রীকে তিনি ক্লাস ফাঁকি দেওয়ার অপরাধে শাস্তি দিচ্ছিলেন। তখনই নাকি এক মহিলা এসে তার কাছ থেকে ওই ছাত্রীকে ছাড়িয়ে নিয়েছিলেন। এরপর সেই ছাত্রী সেখান থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আর ওই মহিলা নাকি হাওয়া ম্যাডামকে জ্ঞান দেওয়া শুরু করেছিল। হাওয়া ম্যাডামও তাকে ২-৪ কথা শুনিয়ে দিয়ে টিচার্স রুমে চলে এসেছিলেন। আচ্ছা। ধীরে ধীরে মাথা দোলালো রায়হান। তারপর? তারপর এই বিষয়ে আর কোনো কথাবার্তা হয়নি অফিসার। সজল স্যার অন্য একটা হাস্যকর ঘটনা বলা শুরু করতেই প্রসঙ্গ অন্যদিকে ঘুরে গিয়েছিল। টিচার্স রুমে আমরা যারা যারা ছিলাম সবাই হাসাহাসি করতে শুরু করে দিয়েছিলাম ওই ঘটনাটা নিয়ে। মুহূর্তের মাঝেই হাওয়া ম্যাডামেরও মুড ভালো হয়ে গিয়েছিল। টিচার্স রুমে আপনারা কে কে ছিলেন তখন? মনে করার চেষ্টা করলেন গণিত শিক্ষক। তারপর বললেন, আমি ছিলাম, পরিমল স্যার ছিলেন, শায়লা ম্যাডাম ছিলেন, রত্না ম্যাডাম ছিলেন, আর 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 হ্যাঁ, সজল স্যারও ছিলেন। আর হাওয়া ম্যাডাম তো ছিলেনই। স্কুলের ভেতরে যখন গন্ডগোল শুরু হলো, তখন আপনি কোথায় ছিলেন? তখন আমি স্কুলের পাশে যে রেস্টুরেন্টটা, ওখানে নাস্তা করতে বসেছিলাম। পরিমল স্যারও আমার সঙ্গে ছিলেন। আপনি কি প্রতিদিন ওই রেস্টুরেন্টেই নাস্তা করেন? বেশিরভাগ দিনই অফিসার, শ্যামলবাবু জবাবে বললেন। আসলে খুব কম দিনই বাসা থেকে নাস্তা করে আসা হয়, তাই বেশিরভাগ দিন নাস্তা সারতে হয় ওই রেস্টুরেন্টেই। তা রেস্টুরেন্টে বসে যখন স্কুলের ভেতরে শুরু হওয়া গন্ডগোলের আওয়াজ পেলেন, তখন কি করেছিলেন আপনারা দুজন? তখন আমরা দুজনেই নাস্তা ফেলে দৌড়ে স্কুলে চলে এসেছিলাম দেখতে যে কি হয়েছে। এসে দেখি বিরাট গন্ডগোল। যেই টিচাররা ক্লাস নিচ্ছিলেন তারা ক্লাস থেকে বেরিয়ে, আর যারা টিচার্স রুমে ছিলেন তারা টিচার্স রুম থেকে বেরিয়ে এসে হতবাক হয়ে পুরো ঘটনাটা দেখছিলেন। আমি যখন তাদের কাছে গেলাম, তখন হাওয়া ম্যাডাম এগিয়ে এসে উত্তেজিত ভঙ্গিতে আমাকে বলেছিলেন, দেখেছ, যে মহিলা আমাকে এত জ্ঞান দিচ্ছিল সে আসলে ছেলে ধরা। অকাজ করতে এসে কেমন ধরা খেয়েছে দেখেছ?
খুব এসেছিল আমাকে জ্ঞান দিতে। হুম। আরও দু একটা প্রশ্ন করে রায়হান ধন্যবাদ জানিয়ে বিদায় দিল শ্যামল দাসকে। এরপর যিনি এলেন তার নাম পরিমল মণ্ডল। বেশ হাসিখুশি এবং সরল সোজা গোছের লোক। 5 বছর হলো এই স্কুলে শিক্ষকতা করছেন। মর্নিং শিফটে সাধারণ বিজ্ঞান আর ডে শিফটে রসায়ন পড়ান। আচ্ছা পরিমলবাবু, রায়হান সিদ্দিকী জানতে চাইল, সেদিন যখন গণপিটুনির ঘটনাটা ঘটল তখন আপনি কোথায় ছিলেন, একটু মনে করে বলতে পারবেন? পরিমল মণ্ডল হাসি মুখে বললেন, অবশ্যই পারবো স্যার। ওই সময়ে আমি পাশের রেস্টুরেন্টটাতে বসে ব্রেকফাস্ট করছিলাম। আর কেউ ছিল আপনার সঙ্গে? ছিল তো। মাথা ঝাঁকালেন রসায়নের শিক্ষক। শ্যামল ছিল। যেদিন যেদিন আমার আর শ্যামলের একই সময়ে ব্রেক থাকে ওই দিন আমরা একই সঙ্গে ব্রেকফাস্ট করতে যাই। যদিও সেদিন শ্যামল আমি যাওয়ার প্রায় 15 মিনিট পরে গিয়েছিল। দেরির কারণ? ভ্রুকুটি করল এসি রায়হান সিদ্দিকী। পরিমল হেসে বললেন, সজল স্যার কি একটা গল্প ফেঁদে বসেছিলেন, সেটা নিয়ে টিচার্স রুমে সবাই হাসাহাসি করছিল। শ্যামলও তাদের সবার সঙ্গে আড্ডায় মেতে উঠেছিল। এক পর্যায়ে আমি ওকে বললাম, চলো শ্যামল ব্রেকফাস্ট করে আসি। ও বলল, আপনি যান স্যার, আমি আসছি। তারপর আমি চলে আসলাম। আচ্ছা, আপনি যেহেতু টিচার্স রুমে ছিলেন সেহেতু হাওয়া ম্যাডামের সঙ্গে রেইনুমা আক্তার রানুর বাগবিতণ্ডার ঘটনাটা তো বোধহয় আপনি জানেন, তাই না? তা জানি। কাজ ঝাঁকিয়ে সায় দিলেন পরিমল। বললেন, তবে ঘটনাটা আমি পরে শুনেছিলাম শ্যামলের কাছ থেকে। হাওয়া ম্যাডামের সঙ্গে আমার এ নিয়ে কোনো কথা হয়নি। ওই দিন আমি ক্লাস 4 সেকশন এ এর বিজ্ঞান ক্লাস 10-15 মিনিট এক্সট্রা করিয়েছিলাম। ক্লাস শেষ করে যখন টিচার্স রুমে ফিরেছিলাম তখন সবাই সজল স্যারের বলা সেই গল্পটা নিয়ে হাসাহাসি করছিল। আমি অ্যাটেন্ডেন্স খাতাটা রেখে মিনিট 10-এর জন্য বসেছিলাম। তারপর উঠে খাওয়া দাওয়া করতে বেরিয়ে গিয়েছিলাম। এর মাঝে হাওয়া ম্যাডামের সঙ্গে ওই ভদ্রমহিলার বাগবিতণ্ডা নিয়ে কোনো রকম কথাবার্তা হয়নি আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে পরিমলবাবু। রাইহান মুখে একটা আন্তরিকতার হাসি ফুটিয়ে বলল, ধন্যবাদ আপনাকে। এখন আপনি আসতে পারেন। পরবর্তীতে যদি আমাদের আরও তথ্যের প্রয়োজন হয় তাহলে হয়তো আবার আপনাকে বিরক্ত করতে পারি। কি বলছেন অফিসার? হা হা করে উঠলেন ভদ্রলোক। বিরক্ত কেন হব? বরং আপনাদেরকে যে কোনো ধরনের সহযোগিতা করতে পারলে তো আমার খুবই ভালো লাগবে। ভদ্রলোকের কথা শুনে হাসি মুখে রায়হান বলল, ধন্যবাদ, ভালো থাকবেন। পরিমল মণ্ডল বিদায় নিয়ে চলে গেলেন। এরপরে এলেন সাইমা খন্দকার, যিনি ঘটনার দিন ছুটিতে ছিলেন। এই স্কুলের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের মধ্যে একজন তিনি। ভদ্রমহিলা এই স্কুলে ইসলাম শিক্ষা পড়াচ্ছেন প্রায় 6 বছর ধরে, অর্থাৎ স্কুলটি প্রতিষ্ঠা লগ্ন থেকেই। ঘটনার দিন ছুটিতে থাকার কারণ হিসেবে আপাদমস্তক কালো বোরখায় ঢাকা এই ভদ্রমহিলা বললেন যে তার একমাত্র ছেলের ডেঙ্গু ধরা পড়েছিল। ডেঙ্গু জ্বরে আক্রান্ত ছেলের দেখাশোনা করার জন্যই ছুটি নিতে হয়েছিল তাকে। ছেলেকে কোন হাসপাতালে ভর্তি করা হয়েছিল এ প্রশ্নের উত্তরে তিনি বললেন বাড্ডা জেনারেল হাসপাতালের কথা। স্বাভাবিকভাবেই তেমন কোনো তথ্য পাওয়া গেল না তার কাছ থেকে। সাইমা খন্দকারের পর একে একে জিজ্ঞাসাবাদ করা হলো শাইলা রহমান, রত্না কর্মকার এবং সাইফুর রহমান সজলকে। এরা তিনজনই এই স্কুলের সবচেয়ে পুরনো শিক্ষক। একদম স্কুলের প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষকতা করছেন। তবে তেমন কোনো তথ্য পাওয়া গেল না তাদের কাছ থেকে। সজল সাহেব ঘটনা শুরু মিনিট খানিক আগে শিক্ষক মিলনায়তন কক্ষ সংলগ্ন বাথরুমে গিয়েছিলেন, আর রত্না কর্মকার এবং শাইলা রহমান তখনও হাওয়া মল্লিকের সঙ্গে গল্প করছিলেন। বাইরে থেকে গণ্ডগোলের শব্দ ভেসে আসতেই তারা সবাই দৌড়ে বেরিয়ে এসেছিলেন কি হয়েছে তা দেখতে। ব্যাস, এতটুকুই। গুরুত্বপূর্ণ কোনো তথ্য দিতে পারলেন না বাংলার শিক্ষিকা হাওয়া মল্লিকও, অথবা হয়তো দিতে চাইলেন না। চোখে মুখে বেশ স্পষ্ট একটা বিরক্তির ভাব ফুটিয়ে রেখেছেন তিনি। তার বয়স আহামরি বেশি না হলেও চেহারায় ফুটে থাকা বিরক্তির ছাপটা যেন তার বয়স অনেকটাই বাড়িয়ে দিয়েছে। ম্যাডাম, রায়হান প্রশ্ন করল, বলুন তো সেদিন রানু আপনাকে ঠিক কি বলেছিলেন? হাওয়া মল্লিকের মুখমণ্ডলে বিরক্তির ছাপ আরও স্পষ্ট হয়ে উঠল। তিনি বললেন, আমার স্টুডেন্ট অন্যায় করেছে, সেজন্য আমি তাকে শাস্তি দিচ্ছিলাম। আর তার মাঝখানে উনি কোত্থেকে এসে আমাকে বলা শুরু করলেন, এত ছোট বাচ্চাকে এভাবে মারা ঠিক না, বাচ্চারা ভুল করলে তাদেরকে ভালোভাবে বোঝাতে হয় যেন তারা ভবিষ্যতে আর ভুল না করে, ইত্যাদি ইত্যাদি। তখন আপনি কি বলেছিলেন? আমি প্রথমে ওনার পরিচয় জানতে চাইলাম। বাংলার শিক্ষিকা বলতে লাগলেন। উনি বললেন যে উনি ওনার মেয়েকে ভর্তির ব্যাপারে কথা বলতে এসেছেন। তারপরে আমি বললাম,
যেই গার্ডিয়ানরা মাংস আপনাদের হাড়গোড় আমাদের চিন্তা করে বাচ্চাদেরকে স্কুলে পাঠায়, তাদের বাচ্চারাই মানুষ হয়। তারা বুঝে যে আমরা বাচ্চাদেরকে শাস্তি দিলেও সেটা তাদের ভালোর জন্যই দেই, তাদেরকে মানুষ করার জন্যই দেই। আর যারা এটা বুঝে না, তাদের বাচ্চা কোনোদিনও মানুষ হয় না। কথাগুলো বলতে বলতে খানিকটা উত্তেজিত হয়ে উঠেছিলেন ভদ্রমহিলা। রায়হান বুঝল, তানিয়া নামের তৃতীয় শ্রেণীর সেই শিক্ষার্থীকে বেত্রাঘাত করার সময় রানুর বাধা দেয়া এবং অনুচিতকে অনুচিত বলাটা এই শিক্ষিকা এখনও ঠিকমতো মেনে নিতে পারেনি। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে বলল, হুম, তারপর তারপর আমি টিচার্স রুমে চলে গেলাম। টিচার্স রুমে আর কে কে ছিলেন তখন? মনে করার চেষ্টা করলেন হাওয়া মল্লিক। মনে পড়তেই বলতে লাগলেন, টিচার্স রুমে ছিলেন সজল স্যার, শ্যামল, শায়লা ম্যাডাম আর রত্না ম্যাডাম। পরিমল স্যার আমি ঢোকার কিছুক্ষণ পরে এসে ঢুকেছিলেন। বাইরে যখন গন্ডগোল শুরু হলো, ওই মুহূর্তে এরা কে কোথায় কি করছিলেন বলতে পারবেন? হ্যাঁ, পারব। ভদ্রমহিলার মুখে বিরক্তির সেই ছাপটা এখনও আছে। তবুও রায়হান সিদ্দিকী প্রতিটা প্রশ্নেরই উত্তর দিয়ে যাচ্ছেন তিনি। গন্ডগোল শুরু হওয়ার বেশ কিছুক্ষণ আগে প্রথমে পরিমল স্যার আর তারপর শ্যামল স্যার সকালের নাস্তা করতে চলে গিয়েছিল। তারও কিছুক্ষণ পর, অর্থাৎ গন্ডগোলটা শুরু হওয়ার ৫-৭ মিনিট আগে সজল স্যার ওয়াশরুমে গিয়েছিলেন। আমি আর রত্না ম্যাডাম এবং শায়লা ম্যাডাম আগের মতোই বসে গল্প করছিলাম। গম্ভীর ভঙ্গিতে নিজের থুতনিতে ডান হাতে তালু ঘষল রায়হান সিদ্দিকী। তারপর বলল, আচ্ছা, শেষ একটা প্রশ্ন করি। সবজি বিক্রেতা সবুজের ব্যাপারে আপনার মন্তব্য কী? ভদ্রমহিলার চেহারায় বিরক্তির ভাবটা আগের চাইতেও প্রকট হল। মুখ বাঁকা করে বললেন, ও ওই দোকানে বসতে শুরু করার পরে প্রথম দিকে একবার দুবার স্কুল ছুটির পরে বাসায় ফেরার পথে ওর থেকে সবজি কিনে নিয়ে গিয়েছিলাম। এরপর আর কখনো যায়নি ওর দোকানে। কেন? সবজি ভালো ছিল না? ওর ভাবসাব ভালো ছিল না অফিসার। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকতো, আজে বাজে অঙ্গভঙ্গি করত, পেছন থেকে গান গেয়ে উঠত। আর কি বলবো? বুঝতে পেরেছি। মাথা দোলালো এসি রায়হান সিদ্দিকী। ঠিক আছে ম্যাডাম, আপনাকে আপাতত আর কিছুই জিজ্ঞেস করার নেই। তবে একটা কথা বলার আছে, যদিও সেটা এই কেস রিলেটেড নয়। কি কথা অফিসার? খানিকটা অবাকই হলেন যেন বাংলা শিক্ষিকা। দেখুন, মুচকি হেসে রায়হান বলল, অনেক সময়ই অনেক রোগীরা রোগ থেকে সেরে ওঠার জন্য ওষুধ খেতে চায় না। অনেকেরই ওষুধ খেতে ভালো লাগে না, যেখানে কিনা তাদের সুস্থতার জন্য ওষুধ খাওয়াটা জরুরি। সেক্ষেত্রে ডাক্তাররা কিন্তু তাদের ভালোর জন্য তাদেরকে মেরে পিটিয়ে ওষুধ খাওয়ান না, তাদের কাউন্সেলিং করেন, বোঝান যে সুস্থ হয়ে ওঠার জন্য ওষুধ কতটা জরুরি। একইভাবে শিক্ষার্থীদের ভালোর জন্য তাদের গায়ে হাত তোলা, তাদেরকে পেটানো কিন্তু কোনো কাজের কথা নয়। ব্যাপারটা মাথায় রাখবেন। এ পর্যন্ত বলে একটু থামল রায়হান। তারপর আবার বলল, যাই হোক, আপনি এখন আসতে পারেন। ধন্যবাদ আমাদেরকে সহযোগিতা করার জন্য। খানিকক্ষণ থতমত খেয়ে রায়হানের দিকে তাকিয়ে রইলেন ভদ্রমহিলা। নিজের আসনে চুপচাপ বসে থাকা প্রধান শিক্ষকের দিকেও একবার তাকালেন, হয়তো একটু সমর্থন পাবার আশায়। কিন্তু কিছুই বললেন না তিনি। গম্ভীর মুখে শুধু একবার তার দিকে আর একবার রায়হান সিদ্দিকীর দিকে তাকালেন। একরকম হতাশ হয়েই উঠে দাঁড়ালেন হাওয়া মল্লিক। তারপর হাঁটা ধরলেন নিজের দরজার দিকে। এসি রায়হান সিদ্দিকী এবং প্রধান শিক্ষক ইরফান আহমেদ দুজনই ভদ্রমহিলার গমনপথের দিকে তাকিয়েছিলেন। ভদ্রমহিলা বেরিয়ে যাবার পরে ইরফান সাহেব রায়হানের দিকে তাকিয়ে কৌতূহলী ভঙ্গিতে প্রশ্ন করলেন, কোনো ক্লু পেলেন অফিসার? রায়হান ভদ্রলোকের দিকে তাকিয়ে মুচকি হাসল কেবল, কিছুই বলল না। স্কুলের খোলা গেট দিয়ে বাইরে বেরিয়ে এলো এসি রায়হান সিদ্দিকী। তার পেছন পেছন বেরিয়ে এলো এসআই বাদল, এসআই সাজ্জাদ, রাহাত এবং বাড্ডা থানার এসআই বাপ্পাদিত্য। বাপ্পাদিত্য পকেট থেকে নিজের মোবাইল ফোনটা বের করে এনে রেকর্ডিংটা বন্ধ করতে করতে রায়হান জিজ্ঞেস করল বাপ্পাদিত্যকে, তানিয়াকে জিজ্ঞেস করে নতুন কিছু পেলে? জি না স্যার, ওর মা যা যা বললেন ঘুরে ফিরে তাই, জবাবে বলল বাপ্পাদিত্য। আচ্ছা। রায়হান মোবাইল ফোনের ডাটা চালু করল। সঙ্গে সঙ্গে মেসেঞ্জারে ফারিয়ার মেসেজ নোটিফিকেশন এলো, যেটা ফারিয়া পাঠিয়েছিল আরও প্রায় ১.৫ ঘন্টা আগে। লিখেছে, কি করো? রায়হান দ্রুত হাতে উত্তর টাইপ করল, ইনভেস্টিগেশন। তুমি? তারপর সেন্ড বাটন স্পর্শ করে পাঠিয়ে দিল মেসেজটা। রাহাত আর সাজ্জাদ। রায়হান ডিবির এই ২ এএসআইয়ের উদ্দেশ্যে বলল, আমি একটা অডিও ফাইল গুগল ড্রাইভে আপলোড করে তোমাদের দুজনের সঙ্গে লিঙ্ক শেয়ার করছি। এখানে হেডমাস্টার থেকে শুরু করে সব টিচারদের, এমনকি
দপ্তরেরও স্টেটমেন্ট আছে। তোমাদের দায়িত্ব হচ্ছে সবাই নিজেদের স্টেটমেন্টে যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ভেরিফাই করে আজ রাতের মধ্যে একটা বিস্তারিত রিপোর্ট বানিয়ে আমার কাছে সাবমিট করা। ওকে স্যার, একযোগে বলে উঠল সাজ্জাদ এবং রাহাত। রায়হান রেকর্ডিংয়ের ফাইলটা গুগল ড্রাইভে আপলোড করতে করতে এবার বাপ্পাদিত্য আর বাদলের উদ্দেশ্যে বলল, বাদল আর বাপ্পাদিত্য, তোমরা আমার সঙ্গে এসো। কোথায় স্যার? প্রশ্ন করল বাদল। বাড্ডা থানায়। শব্দ দুটো বলেই রায়হান তার মোবাইল ফোনটা প্যান্টের এক পকেটে রেখে দিয়ে অন্য পকেট থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার বের করে আনল। তারপর রাস্তা পার হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো সামনের দিকে। এই গল্পের বাকি অংশের কিছু অংশ শুনবেন আগামীকাল ঠিক রাত 10টায়।